গুড মর্নিং এভরিওয়ান। টাইম হয়ে গেছে সকাল 6টা আর আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। সূর্য ওঠার মতো অবস্থা। আর দেখুন সকালের রাস্তা কত সুন্দর থাকে। এই রাস্তায় মোটামুটি 9টা-10টা পর্যন্ত ভালোভাবে টানা যায়। 9টা পর্যন্ত খুব ভালো টানা যায়। 3 ঘন্টায় নেই করে 200-250 কিলোমিটার চলে যাবে। ন্যাশনাল হাইওয়ের কথা বলছি, 200 কিলোমিটার যাওয়াই যাবে। এক্সপ্রেস হাইওয়ে হলে 3 ঘন্টায় 300 কিলোমিটার যাওয়া যেত, কিন্তু যেহেতু ন্যাশনাল হাইওয়ে তাও সকালবেলা ভালোই যাওয়া যায়। ওই জন্য দেরি না করে বেরিয়ে পড়ি। আজকে আমাদের লাস্ট 600 কিলোমিটার জার্নি আছে শ্রীনগর পর্যন্ত। আজকে শ্রীনগর ঢুকে যাব, রাস্তায় কোথাও চা খেয়ে নেবো, সকালবেলা অন্তত একটু টেনে নিই। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, সবাই যেন সবার স্বপ্ন পূরণ করতে পারে এটাই বলবো। আর আপনাদেরও বলবো যে পরিশ্রম করুন, কঠোর পরিশ্রম করুন, দুনিয়া দেখুন, দুনিয়া ঘুরুন। শুধু টাকা জমিয়ে মরে গিয়ে কোনো লাভ নেই। কারণ আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, মানে স্বর্গ বা নরকে যাবেন, সেটা কিন্তু ডিসিশন উপরওয়ালা করবে, আর সেটা আপনার কর্মের উপর নির্ভর করবে। গান্ধীজির ভ্যালু কিন্তু একমাত্র এই পৃথিবীতেই। পয়সা জমানোর দরকার আছে, বিপদের দিনে পয়সাই একমাত্র মানে সাথী এবং ভবিষ্যতের জন্য দরকার আছে, কিন্তু তার সাথে সাথে দুনিয়াটাকে উপভোগ করা খুবই দরকার। আপনি আপনার সাধ্যমতো ঘুরুন। যারা বাইক রাইড করতে চান তারা বাইক রাইড করতে পারেন, যারা 4 হুইলারে ট্রাভেল করতে চান তারা 4 হুইলারে ট্রাভেল করতে পারেন। যেভাবে ইচ্ছা ট্রাভেল করুন, ঘুরুন, দুনিয়া দেখুন এবং যেটা মন চায় সেটা খাওয়া দাওয়া করুন। ঠিক আছে, এটাই বলবো যে দুনিয়া উপভোগ করুন। আর সত্যি কথা বলতে গেলে রোড ট্রিপের মজা কিন্তু একটা আলাদা। সমস্ত জায়গার কালচার, সেখানকার রাস্তাঘাট, সেখানকার মানে বিভিন্ন কিছু দেখা যায়, যেটা যারা রোড ট্রিপ করে তারা জানে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একরকম, ইউপির মধ্যে আরেক রকম দোকান বাড়ি ঘর এটা সেটা। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম হরিয়ানার মধ্যে আরেক রকম, সেখানকার রাস্তাঘাট, সেখানকার দোকান পাশারি। তো এই জিনিসগুলো কিন্তু রোড ট্রিপের মাধ্যমে দেখা যায়, যেগুলো কিন্তু ফ্লাইটে বা ট্রেনে জার্নি করলে কিন্তু অতটা ফিল হয় না। তো এটাই বলবো, রোড ট্রিপের মজা কিন্তু দুর্দান্ত। আমি তো জাস্ট শুধুমাত্র ইন্ডিয়া ট্রাভেল করা শুরু করেছি। ইন্ডিয়া ট্রাভেল কমপ্লিট হয়ে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ করবো, এটা আমার ইচ্ছা আছে। এবং রোড ট্রিপই করবো, যেখানে যেখানে ইন্টারন্যাশনাল ট্রিপ পসিবল রোড ট্রিপ সেখানে সেখানে ইন্টারন্যাশনাল ট্রিপ করবো। আমার ড্রিম এগুলো। আর টাকা জমিয়ে মরে গিয়ে কোনো লাভ নেই। এই জাস্ট আমি কলকাতায় গেলাম আর আসলাম, এখানে আমার 1 লক্ষ টাকা খরচা শুধুমাত্র রাস্তায়। তো যাই হোক, আমি ওইসব নিয়ে অত ভাবি না। আমি এটাই জানি যে টাকা তো ইনকাম করা যাবে, কিন্তু এই দিনগুলো যেগুলো যাচ্ছে এগুলো স্মৃতি হয়ে থাকবে। কারণ একবার এই দিন পার হয়ে গেলে আর কিন্তু ফিরে আসবে না। তারপরে একটা টাইম এসে যাবে যে সময় আপনার আর ঘুরতে ইচ্ছা হবে না, শরীর আর সাথ দেবে না। ঠিক আছে, তো সেই জন্য আপনি সুস্থ থাকতে থাকতে, বয়স কম থাকতে থাকতে ভ্রমণ করুন। তবে একটা কথা, সঙ্গে টাকা ইনকাম করারও দরকার। টাকা না থাকলে আপনি ভ্রমণ করবেন কিভাবে? তো টাকাও ইনকাম করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে এবং প্রচুর ঘুরতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। ইনকাম করুন এবং মন খুলে ঘুরুন। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, দুদিকে পুরো একদম নিম গাছ দিয়ে মানে ঘেরা, হ্যাঁ, নিম গাছ বসানো। এইগুলো খুব ভালো জিনিস। হ্যাঁ, এগুলো গভর্নমেন্টের খুব ভালো উদ্যোগ। রাস্তার ধারে উল্টো পাল্টা গাছ না লাগিয়ে যদি নিম গাছ লাগানো হয় তাহলে কিন্তু একদম পরিবেশও বাঁচে, রাস্তাও ঠান্ডা থাকে। খুব ভালো। কোনো মানুষের যদি একটু মনে হয় যে একটু রেস্ট নেবে, ওই সাইডে গাড়ি রেখে একটু রেস্টও নিতে পারে এই গরমের মধ্যে। দেখুন রাস্তার মাঝখানে প্রচুর নিম গাছ লাগানো। বেকার ফুল গাছ লাগিয়ে ও কোনো ছায়া দিতে পারে না, কিছু হয় না। হ্যাঁ, ফুল গাছ সুন্দর লাগে, কিন্তু প্রথমে নিম গাছ লাগাও, নিম গাছ বড় হয়ে গেলে তারপরে ফুল গাছ লাগাও ছোট ছোট, তাহলে দেখতে সুন্দর লাগে, তাই না? কিন্তু এই নিম গাছগুলো কিন্তু খুব মারাত্মক। এগুলো আমি অনেক এর থেকে খেয়াল করছি, মানে বিশেষ করে এলাহাবাদের মধ্যে দেখেছি এবং এখন হরিয়ানার মধ্যেও দেখছি, দিল্লির মধ্যেও দেখেছি। একশো 30 কিলোমিটার জার্নি করার পরে একটা ধাবা দেখে দাঁড়ালাম, চা খাবে, না তো আরেকটু যাওয়া যেত। সকাল সকাল বেশ ভালো যাওয়া যায়, তো আমরা চা খেয়ে বেরাইনি, সেই জন্য এই চলে গেছে NH44। আর এই গাড়ি রাখলাম, আর এই যে ধাবা লুধিয়ানা বৈষ্ণব ধাবা। চলো এখানে একটু কিছু খাওয়া যাক, আবার বেরোনো যাবে। চলে আসলো আমাদের আলু পরোটা আর চা। এটা হচ্ছে এটা হচ্ছে তান্দুর পরোটা, এটা হচ্ছে তাওয়া পরোটা। আলু পরোটা, পাঞ্জাবিতে আলু পরোটা, কি মোটা, একটা খেলেই মানে দুপুর পর্যন্ত আর খেতে পারবে না, তাই না? হ্যাঁ, টেস্টিও করে খুব, সত্যি। দেখুন রাস্তায় চলতে চলতে কত রকম জিনিস দেখা যায়। হ্যাঁ, চোখের সামনে এই একজন যাচ্ছে, তো হেলমেট যেটা পরে আছে, হেলমেটটা একটু দেখুন, একটু জাম হয়ে গেল। আমি আবার একটু ফাঁকায় গিয়ে দেখা যাবে, জাম হয়ে গেল। আমি দেখুন অবস্থা,
হেলমেটটা পরে দেখুন, কি হেলমেট ওটা আমি বুঝতেই পারছি না কিছু। হেলমেট দেখে আমি ভালো করে ভিডিও করতে পারলাম না, গাড়ি চালাচ্ছি। শ্রীনগর থেকে যখন আমরা লাদাখের উদ্দেশ্যে বেরাবো তখন থেকে অ্যাকচুয়ালি মজাটা হবে। আসলে এই রাস্তাগুলোতে অনেক লং জার্নি করতে হয়, তো মানে অত সবকিছু ভালোভাবে শুট করার সময় থাকে না, কারণ অত শুট করতে হলে কবে যে পৌঁছাবো আমরা শ্রীনগর তার ঠিক ঠিকানা থাকবে না। ওই জন্য চেষ্টা করি যতটা তাড়াতাড়ি শ্রীনগর পৌঁছানো যায়, তার মাঝখানে ছোট ছোট একটু ভিডিও বানাই, এই আর কি। বাট শ্রীনগর থেকে যখন লাদাখের উদ্দেশ্যে যাব তখন পুরো কমপ্লিটলি ইনফরমেটিভ এবং ভালোভাবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো। আরেকটা ইনফরমেশন এবং খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে পাঞ্জাবের মধ্যে যখন আপনারা ঢুকবেন, পাঞ্জাবে কিন্তু 80 স্পিড লিমিট, তার ওপরে ক্রস করলেই কিন্তু কেস খাবেন। আর এরকম না যে অটোমেটিক ক্যামেরা বসানো, প্রত্যেকটা জায়গায় পুলিশ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। এই এক্ষুনি আমি 2 জায়গায় ক্রস করলাম, আমার গাড়ি 100তে চলছিল, আমি স্পিড কমালাম, ওরা ক্যামেরা নিয়ে থাকে, দূর থেকে ফলো করে আপনাকে যদি দাঁড় করাতে পারে ভালো, না নেক্সট সিগনালে কিন্তু আপনাকে দাঁড় করাবেই। আর সেখানে কিন্তু ওদের কাছে পুরো রেকর্ড থাকে, মানে আপনি যে ডিজেগ্রি করবেন এরকম কোনো ব্যাপার নেই, একদম পুরো রেকর্ড দেখাবে আপনাকে এবং মোটা ফাইন করবে, মিনিমাম 2000 টাকা ফাইন করবে, 5000 অনেক সময় করে। তো পাঞ্জাবে কিন্তু একদম স্পিড লিমিটটা খুব মানে কড়াভাবে ওরা ইয়ে করে, তো সেটা খেয়াল করবেন, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে পাঞ্জাবের মধ্যে। আর এক্সপ্রেসওয়েতে তবুও ক্যামেরা বসানো থাকে, অটোমেটিক চালানো হলো কি না হলো অতটা ধর্তব্যের মধ্যে আসে না, কিন্তু পাঞ্জাবে কিন্তু একদম পুলিশ নিজে দাঁড়িয়ে থাকে, তো এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। প্রচন্ড রোদ, পাঠানকোটে একটা ছায়া জায়গা দেখে গাড়িটাকে রেখে এইখানে একটা চা খেলাম। আমি চা খাইনি, আমি ঠান্ডা জল খেলাম। আর আমি সকালের ব্রেকফাস্ট হেভি করেছিলাম, 2টো পরোটা খেয়েছি, লস্যি। না আমি জানি আর দাঁড়াবো না, দুপুরবেলা তো লাঞ্চ করবো না, একেবারে বাড়ি গিয়ে রাত্রে ডিনার করবো, এরকম প্ল্যানিং আছে। এই যে ছায়ায় গাড়িটা রেখে এখানে চা খেলাম। আর এই যে রাস্তা, বলছিলাম যে এই রাস্তাটা আমার দুর্দান্ত লাগে, পাঠানকোটের এই রাস্তাটা 2 সাইডে পুরো একদম বড় বড় গাছ দিয়ে মানে সাজানো, মাঝখান থেকে সুন্দর রাস্তা। আমরা কিন্তু পাহাড়ে ওঠা শুরু করলাম, প্রায় 20-25 দিন পরে আবার পাহাড়ের দর্শন। আর বেশিক্ষণ না, এখান থেকে 110 কিলোমিটার মতো জম্মু, কিন্তু আমরা জম্মু ঘুরে যাব না, আমরা হরিশপুর থেকে একটা রাস্তা মানে ঘাটি রোড, যেটা পাহাড়ের মাঝখান থেকে উঠে একদম উদমপুরে গিয়ে মিশেছে, আমরা ওই রাস্তাটাই ধরবো, কারণ ওটা একটা কম, 60 থেকে 70 কিলোমিটার কম, আর দিনের বেলা তো কোনো প্রবলেম হবে না, তো সেই জন্য আমরা জম্মু আর ঘুরবো না। এখন আমরা জাস্ট পাঠানকোট পার করে এসে লাখানপুর বর্ডারের দিকে যাচ্ছি। লাখানপুর পর্যন্ত আমরা যাবো না, লাখানপুরের আগে থেকেই আমরা রাইট টার্ন নিয়ে নেবো। আমরা এখন পার হচ্ছি রাবি রিভার, নদীতে অতটা জল নেই, কিন্তু বেশ চওড়া নদী, এখন জল থাকে না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বর্ষার সময় পুরো জলে ভরে থাকে, অল্প অল্প জল আছে, এখন সেইভাবে জল নেই। অতিরিক্ত বর্ষা হলে তখন এই নদীগুলো জলে ভরে যায়। হ্যাঁ, অনেকদিন পর পাহাড় দেখলাম। আর টেম্পারেচার হচ্ছে এখনো এখানে 38, শ্রীনগরে অনেক কম আছে টেম্পারেচার। দেখি যাই, এই যে এখানে একটা চেকপোস্ট, ওয়েলকাম জম্মু অ্যান্ড কাশ্মীর। কাটোয়া চেকপোস্ট পার করে আমরা জম্মুর মধ্যে ঢুকে গেলাম। আর কিছুটা গিয়ে আমরা রাইট সাইড নিয়ে নেবো, মানে ঘাটি রোড নিয়ে নেবো, পাহাড়ের ওপর দিয়ে যেটা উদমপুর গিয়ে উঠেছে। আমরা একদম জম্মু ঘুরে আসবো না। ওভারব্রিজের কাজ হচ্ছে, মানে ফ্লাইওভারের উদমপুরের আগে। খালি এগুলো দেখুন, পিলার গুলো কি বড় বড় পিলার, কি উঁচু পিলারের সাইজ, কি একটা পিলারের বাবা। আমি অনেক ফ্লাইওভারের কাজ দেখেছি, এত উঁচু ফ্লাইওভার আমি কিন্তু কোথাও দেখিনি। রাস্তা প্রচন্ড জাম, হ্যাঁ, যেতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। একটা জায়গা দেখে দাঁড়াবো আমরা, একটু রাজমা চাওয়াল খাবো, জম্মু রাজমা চাওয়াল, তারপর আমরা আবার বেরিয়ে যাবো। কিন্তু
রাস্তা প্রচন্ড জাম। অনেক দিন পর আবার পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করছি। চারিদিকে পাহাড় দেখে বেশ ভালো লাগছে, কিন্তু এখানে তাও গরম আছে। দেখি উপরের দিকে উঠি শ্রীনগরের দিকে, ওখানে টেম্পারেচার কেমন দেখা যাক। তবে টেম্পারেচার অনেক কমই আছে, কারণ কালকে স্নোফল হয়েছে শ্রীনগরে। আর এই ছোট ছোট টানেল এইগুলো ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। টাইম হয়ে গেছে 3:12, আর এক জায়গায় রাজমা চাওয়াল খাওয়ার জন্য দাঁড়ালাম। আর 220 কিলোমিটার বাকি আছে আমাদের শ্রীনগর পৌঁছাতে। কোনো অসুবিধা নেই, যেহেতু আজকে আমরা বাড়িই যাব, তো একটু রাত হলেও কোনো সমস্যা নেই। ওই জন্য ধীরে সুস্থে আমরা যাচ্ছি আর কি। এই একটা ধাবা, এখানে রাজমা চাওয়াল খাবো। অনেকগুলো ধাবা আছে উধমপুরের যাওয়ার আগে আর কি। আর এখানকার ফেমাস রাজমা চাওয়াল খেতে হবে। আমি আগে গাড়ি রেখে এসেছি। বলেছো তুমি? বলেছো এই যে আমি অর্ডার করলাম রাজমা চাওয়াল, কিন্তু এরা খুব ঘি দেয় উপরে, একদম দেশি ঘি। আপনারা আলাদা আলাদা অর্ডার করতে পারেন। এটা হচ্ছে রাজমা রাইস উইথ দেশি ঘি, মানে একসঙ্গে ফ্রাই করেছে আর কি। আর এইখানে অর্ডার দিয়েছে ডাল রাইস। এই যে ডাল রাইস, আপনারা চাইলে আলাদা রাজমা ফ্রাই নিতে পারেন, আলাদা রাইস নিতে পারেন, কিন্তু এইটাই বেশি মজা হয়। এখানে ফেমাস হচ্ছে এইটা, কিন্তু এরা খুব ঘি দেয়। হ্যাঁ, উপরে দেখুন একদম পুরো ঘি, দেশি ঘি, একদম জলের মতো। তো একবার দুবার এটা খেতে ভালো লাগে, খুব বেশি খেতে ভালো লাগে না, অতিরিক্ত ঘি দেয় সেই জন্য। খেতে টেস্টি, প্রচণ্ড ঘি দেয়। আমাদের তো ঘি খেয়ে অভ্যাস নেই তো। এখানে এটা আসুক ডাল রাইসটা, আমরা নিয়েছি হাফ প্লেট। এক প্লেটের দামটা 200 টাকা, হাফ প্লেট 100 টাকা। আর এই চলে সিসানির ডাল রাইস ফ্রাই, কিন্তু আমার মনে হয় না যে ডাল রাইস ফ্রাইটা অত ভালো লাগবে। রাজমা ফ্রাইটা এত ভালো লেগেছে, আমার থেকেও হাফ খেয়ে গেছে। এখন দেখা যাক এটা কেমন লাগে। তবে এখানে রাজমা চাওয়াল হচ্ছে ফেমাস। রাজমা চাওয়াল বেস্ট। হ্যাঁ, 3:40 হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বিভৎস রোদের তেজ, বাবা। ঘি দিয়েছে, মানে 1 কাপ করে ঘি দিয়েছে। দুর্দান্ত রাজমা চাওয়াল। আপনারা যদি আসেন অবশ্যই জম্মুতে বা উধমপুরে রাজমা চাওয়াল ট্রাই করবেন। একটু বেশি ঘি দেয়, বাট দুর্দান্ত টেস্টি করে। তাও খেয়েছে। হ্যাঁ, এখানে রাজমা চাওয়াল খায় না। প্রথমে আমার জন্য অর্ডার দিলাম হাফ প্লেট, ও সেখান থেকে খেয়ে নিল। বাধ্য হয়ে আমাকে আর হাফ প্লেট অর্ডার দিতে হবে। হ্যাঁ, তারপরে ডাল চাওয়াল আসলো। তো যাই হোক, এখান থেকে একদম একটানা বেরিয়ে যাবো শ্রীনগর। লাদাখের একটা ট্র্যাকে একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম, দুর্দান্ত। ট্রাকওয়ালা ট্রাক চলে যাচ্ছে, ট্রাকওয়ালা ট্রাকের পিছনে নিজের ছবি প্রিন্ট করে লাগিয়ে দিয়েছে, হেভি লাগছে। ট্রাক তো ওইদিকে চলে গেল, আমরা এদিকে যাচ্ছি। ওহ, এতদিন পর পাহাড় দেখলাম, এবার যেন একটু মনটা শান্তি পেল। সত্যি এক নেশা, ভয়ঙ্কর নেশা। কলকাতায় গিয়ে যেন দমের কষ্ট হচ্ছিল আমাদের, বলো, শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে এতদিন সত্যি তাই আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি একদম পুরো। পাহাড়ে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা আর অন্য কোথাও গিয়ে থাকতে পারবো না। আর টেম্পারেচারের কথা যদি বলি, তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি। এখনো আমরা রামবান ক্রস করিনি। শ্রীনগরের 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি টেম্পারেচার আছে। যত উপরের দিকে উঠছি টেম্পারেচার তত আস্তে আস্তে কমছে। এখনো আমরা চিনানি থেকে 14 কিলোমিটার দূরে আছি, মানে জাস্ট আমরা উধমপুর পার করে আসলাম। আর এই পাহাড়ের ভিউ দেখে মন শান্তি হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে গেলে এই নেশা একবার যাদের ধরেছে তারা পুরো পাগলের মতো শুধু ঘুরবে, কোথাও তাদের বাড়িতে মন বসবে না। এতক্ষণ যেখানে আমরা গাড়ি থেকে বেরোতে পারছিলাম না, এত টেম্পারেচার, আর এখানে বেরোনোর পরেই হালকা হালকা ঠান্ডা লাগছে, খাওয়া হচ্ছে। যাই হোক, যে জন্য দাঁড়ালাম সেটা আপনাদের দেখাই। এই যে এখানকার ফেমাস মিষ্টি হচ্ছে এই যে, এটা কি মিল্ক কেক, এটা হ্যাঁ, এটা মিল্ক কেক। এইটা, এগুলো অত ভালো লাগে না, এটা ভালো লাগে। এই তো পাতিসা, হ্যাঁ পাতিসা কই, অনেক মিষ্টি আছে, বাট পাতিসা আর ওই মিল্ক কেক এই দুটোই আমাদের ভালো লাগে।
পাতিসা আছে। এটা তো মিল্ক কেক নাও। আর এই যে আমরা অল্প অল্প করে নিলাম, এটা পাতিসা আর এটা হচ্ছে মিল্ক কেক। এই দুটোই এখানে ফেমাস। আর বাকি মিষ্টি তো কলকাতার মিষ্টি অনেক বেটার ওর থেকে। যাই হোক, কলকাতায় শুধু মিষ্টিটাই বেটার, আর কিছু না। তবে এখানকার এই মিষ্টিগুলো খুব ভালো, ওই জন্য আমরা অল্প অল্প করে নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাবো শ্রীনগরে। আর দামাবো না। তবে বাইরের ওয়েদার দুর্দান্ত, খুব সুন্দর ওয়েদার। এবার আমরা পার করব আমাদের কাশ্মীরের সব থেকে বড় টানেল, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। এই গাড়িটার জন্য একদমই গাড়ি টানা যাচ্ছে না, রাস্তাটা পুরো ব্লক করে রেখেছে। তারপরেও যতটা পাচ্ছি টেনে যাচ্ছি। ফাইনালি টানেল থেকে বেরালাম। যদিও খুব স্পিডে চালাতে পারিনি, তারপরেও টাইম এখন হয়েছে 5:03, মানে 8 মিনিট সময় লেগেছে 16 কিলোমিটার টানেল ক্রস করতে। মানে কি বলবো, 2 কিলোমিটার যেতে সময় লেগেছে 1 মিনিট। এটাই বলবো যে মহেন্দ্রার এমহক 2.2 মেশিন মানে সত্যি নাম রাখতে পারতো মহেন্দ্র এক্সপ্রেস। এমহক ইঞ্জিন মারাত্মক মারাত্মক। ফাইনালি একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম। আর পাহাড়ে তো প্রত্যেকটা মুহূর্তে দাঁড়াতে ইচ্ছা করে, কারণ ওয়েদার এত সুন্দর। মানে এখানে এসে এসি চালাতেই হচ্ছে না, আর একবারের জন্য গরম ফিল হচ্ছে না। আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তাই ভাবলাম যে এখান থেকে আর 3-4 কিলোমিটার গেলেই রামবান, মানে যে খারাপ রাস্তা ওইটা শুরু হয়ে যাবে। তারপরে আমরা বানিহাল টানেল ক্রস করে শ্রীনগর পৌঁছে যাব। আর এই যে নিচে দিয়ে চলে যাচ্ছে চিনাব রিভার। চিনাব রিভারে কিন্তু বেশ ভালো স্রোত আছে, আর জলের তেজও অনেক বেশি, কারণ বর্ষাকাল চলছে আর গ্লেসিয়ার মেল্টও হচ্ছে, সেই জন্য বেশ ভালো লাগছে। নদীর আওয়াজ খুব সুন্দর। তবে খুব বেশি ভিডিও বানাতে পারিনি বা খুব বেশি শ্যুট করতে পারিনি, কারণ একটা টার্গেট থাকে শ্রীনগরে টাইম মতো ঢোকার জন্য। আর ভিডিও বানাতে গেলে অনেক দেরি হয়ে যায়, টাইম মতো ঢুকতে পারবো না সেই জন্য। কারণ অলরেডি ইনফরমেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে বা বানানো আছে, তো যারা দেখতে চান তারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আমি চ্যানেলের নাম দিয়ে দিলাম, দেখুন নিচে আসছে চ্যানেলের নাম। আর ছোটো ছোটো করে ভিডিও বানিয়েছি। তো আজকে ঢুকে গেলাম, কালকে দিনটা একটু রেস্ট নেব। আর কিছু গোছগাছ বাকি আছে আমাদের, তো সেই গোছগাছগুলো করব। তারপরে আমরা পরশুদিন হয়তো লাদাখের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তারপরে আপনাদের সঙ্গে ভালো করে ভিডিও বানাবো এবং ভালো করে সব কিছু শেয়ার করবো লাদাখের। কারণ তখন আমার কোনো তাড়া থাকবে না, তখন আমি শুধুমাত্র এক্সপ্লোর করার জন্যই যাব, সেই জন্য। আর কলকাতার শ্রীনগর আসাটা আমার একটা টাইমের ব্যাপার থাকে, যে এই টাইমের মধ্যে ঢুকতে হবে। এই জন্য বেশি শ্যুট করতে গেলে টাইম নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে হাইওয়েতে একটু মানে কি বলবো, মাইন্ডও হয়ে যায়, তো রাস্তাঘাটে রিস্ক থাকে বেশি। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা কালকে প্যাকিং করে নিই, গাড়িটা একটু সার্ভিস করবো, আর কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে আমরা বেরাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দুর্দান্ত ওয়েদার যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই কাশ্মীর আসুন। এটাই বলবো, সব কিছু ওকে, কাশ্মীরে কোনো প্রবলেম নেই, টুরিস্টও বেশ ভালোই আসে। আরও যখন আমরা শ্রীনগরে ঢুকবো বা সোনমার্গ, গুলমার্গ বা পেহেলগাম যাব, তখন আপনাদের আমি আরও পরিষ্কার একটু দেখাতে পারবো। তো এটাই বলবো, অ্যাপেল সিজনে কাশ্মীর আসুন, উপভোগ করুন ভূস্বর্গকে। আমাকে কল করুন কাশ্মীর প্যাকেজের জন্য। অ্যাপেল সিজনের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে এসেছি, আমাকে কল করুন। দেখুন ডেসক্রিপশন বক্সে নাম্বার আসছে, আর স্ক্রিনের ওপরে দেখুন নাম্বার আসছে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।